যদি বাহিরেই যাব তাহলে বিয়ে কেন করেছিলি? 1.5টা বছর অপেক্ষা কেন করালি? আজহান চরম বিরক্ত হয়। মাহিয়ার হাত থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিয়ে বলে, সমস্যা কি আপনার? আমি আপনাকে নিজের স্ত্রী রূপে কখনোই মেনে নিতে পারবো না। বুঝতে পেরেছেন? না বুঝিনি। কেন মেনে নিবেন না? বিয়ে করেছেন আমায় আপনি। মেনে আপনাকে নিতেই হবে। হেই শ্যাট আপ! বিয়ের কথা বলবেন না, ওটা জোর করে বিয়ে করানো ছিল। মাহিয়ার চোখে পানি ঝরছে অনবরত। পরনের শাড়ি সেই কখন এলোমেলো হয়ে গিয়েছে। ঠোঁটের লিপস্টিক লেপ্টে গিয়েছে। নিচে পড়ে থাকা চুড়িতে পা পড়তেই পা জখম হয়ে যাচ্ছে। এত সব কিছু উপেক্ষা করে মাহিয়া ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় গর্জে ওঠে। যেভাবেই বিয়ে হোক না কেন, আপনি আমাকে বিয়ে করেছেন তো, তাই না? তাহলে এখন এমন কেন বলছেন? মাহিয়ার রাগ দেখে আজহানেরও রাগ হয়। মাহিয়ার থেকেও জোরে চিল্লিয়ে বলে, এক কথা বুঝেন না? কতবার বলতে হবে? আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করিনি। আপনাকে বউ হিসাবে মানতে পারবো না। মাহিয়া এবার আর সহ্য করতে পারে না। দাঁড়ানো থেকে ধপ করে মেঝেতে বসে পড়ে। হাত দিয়ে এলোমেলো চুলগুলা হাত খোপা করে। চোখের পানি মুছে আবার উঠে দাঁড়ায়। আজহানকে শক্ত করে রিয়ে ধরে বলে, প্লিজ আমার সাথে এমন করবেন না। এখন ভালো না বাসলেন সংসার করলে এমনই ভালোবাসা হয়ে যাবে। আমি নিঃস্ব হয়ে যাব, প্লিজ এমন করবেন না। আজহান রাগে নিজের দুচোখ বন্ধ করে নেয়। হাত শক্ত করে মুঠিবদ্ধ করে। মাহিয়া আরো কিছু বলতে নেয়। আমি আপনাকে ভালোবাসি, আর এই ভালোবাসা দিয়েই সারাটা জীবন পার করে দিব। আপনার ভালোবাসতে হবে না তাও প্লি। আজহান আর মাহিয়াকে কথা শেষ করতে দেয় না। এতটাই জোরে এক ধাক্কা দেয় যে, মাহিয়ে কোন কিছু ছুঁড়ে ফেলাম মতো করে গিয়ে খাটের কিনারায় ধাক্কা খায়। কপালের কোণ কেটে তো অতিবাহিত হতে লাগে। মাহিয়ার সেদিকে হুঁশি নেই। সে আবারও উঠে দাঁড়ায় আজহানের সামনে। খুবই করুণ ভাবে অনুনয় করে বলে, প্লিজ আমার সাথে এমন করবেন না। আমি ধ্বংস হয়ে যাব, প্লিজ। আরে বুঝতে কেন চাচ্ছেন না? আমি অন্য কাউকে ভালোবাসি। সে ছাড়া আমার লাইফে আর কোন মেয়ে আসবে না। মাহিয়া কিক্ষণের জন্যে থামে। আবার নিজের হয়ে সাফাই গাইতে চাই। কিন্তু বিধ্বস্ত মন আর সায় দেয় না। চুপচাপ উঠে রুমের বাহিরে চলে যায়। আজহান একটা দীর্ঘশ্বাস ফেলে, পরনের কাপড় খুলে কাউচের উপর ছুঁড়ে ফেলে। হাত ঘড়ি খুলে নেয়। সামনে হেঁটে একটা টেবিলের সামনে যায়, যার উপর একটা ডায়েরি রয়েছে। ডায়েরিটা খুলে তার মধ্য থেকে একটা মেয়ের ছোটবেলার ফটো বের করে। খুবই যত্ন সহকারে সেটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। মাহিয়া সেই রাতেই শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাড়িতে পা রাখে। রাতের অন্ধকারে মেয়েকে একা দেখে এমপি সাহেবের হুসুরে যাওয়ার মতো অবস্থা। রুমের বাল্ব অফ থাকায় মেয়ের বিধ্বস্ত অবস্থা দেখতে কিছুটা সময় লাগে। যখন মেয়ের এমন করুণ অবস্থা দেখে এমপি সাহেব তখনই কল করে মেয়ের শ্বশুর বাড়িতে। আজহানের সাথে কথা বলতে চায় কিন্তু আজহানের স্পষ্ট জবাব, সে কোন অচেনা ব্যক্তির সাথে কথা বলবে না। মেয়ের আকুতি বাবা সহ্য করতে না পেরে শেষ করে দেয় আজহানের ক্যারিয়ার। কেড়ে নেয় আজহানের শখের আর্মির চাকুরি। বর্তমান অরুণিমা পুরনো কথা ভেবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। শুধুমাত্র আজহানকে শেষ করার নেশায় তাকে এই বাড়িতে বউ হিসাবে পাঠিয়েছে মাহিয়া। আর বোনের সামনে নিজেকে নির্দোষ দেখানে নিজের সন্তানের জান কেড়ে নিল অরুণিমা। আলতো করে পেটে হাত রেখে বলে, এইখানে, ঠিক এখানেই আমার বাচ্চা ছিল, আমার অংশ ছিল। আমি মেরে ফেলেছি, আমি হু হু করে কেঁদে উঠে অরুণিমা। তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল। এখন কিছুটা সুস্থ। আজহান সারাদিন বাড়িতে থেকে কিছুক্ষণ আগেই বাহিরে গিয়েছে কিছু জরুরি কাজে। অরুণিমা বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে চায়, কিন্তু সন্তান তার অপরাধ তাকে পিছু ছাড়ছে না। ফ্লোরে বসে আবার কান্না শুরু করে। নিজেই নিজের মাথা ফ্লোরে লাগিয়ে নিজেকে আঘাম করে। নিজেকে আঘাত করে আর বিড়বিড় করে বলতে থাকে, আমি কেমন মা, নিজের স্বার্থে কি করে নিজ রক্তকে কি করে শেষ করতে পারি? আমার বেঁচে থাকার হক নেই, আমার রে যাওয়াই উচিত। অরুণিমার কান্নার শব্দ বন্ধ রুমের চার দেয়ালে প্রতিধ্বনি হতে থাকে। এক মায়ের ভুল তার সারা জীবনের কান্না হতে চায় হয়তো। রাফিয়া নিজের পায়ের ব্যথা ভুলে ভাবির জন্যে খাবার নিয়ে উপরে আসে। অরুণিমার বাচ্চা নষ্ট হওয়া সকলের কাছে একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তাই রাফিয়া খুবই চিন্তিত ভাবিকে নিয়ে। মনটাও খারাপ, সে ফুফু হতে গিয়েও হলো না। খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উঠার সময় এবার খুব ভালোভাবেই সিঁড়ির প্রতিটা ধাপ লক্ষ্য করে হাঁটতে ভুলল না। অরুণিমার রুমের সামনে গিয়ে দরজাতে নক করে বলে, ভাবি দরজা খুলো, আমি রাফিয়া। ভেতর থেকে কোন আওয়াজ আসে না। রাফিয়া বেশ কয়েকবার বলে দরজা খুলতে কিন্তু দরজা খোলা হয় না। রাফিয়া প্রায় 5 মিনিট দরজার সামনে দাঁড়িয়ে থাকে, হয়তো ওয়াশরুমে গেছে ভেবে।
6 মিনিটের মাথায় গিয়ে রাফিয়ার হঠাৎ মনে হয়, ভাবি তো সিক তাহলে। আর কিছু ভাবতে পারে না। খাবারের প্লেট ফেলেই নিচের দিকে দৌড়ে যায়। মাও মায়াকে ডাকে কিন্তু কারো কোন শব্দ নেই। রাফিয়া নিজের রুমে গিয়ে যত দ্রুত পারে আজহানকে কল লাগায়। রিং হয়ে কেটে যায়, আজহান কল রিসিভ করে না। আবার কল দেয়, পরপর আবার 4 বারের মাথায় আজহান কল রিসিভ করে। রাফিয়ার ভয়ে গলা শুকিয়ে আসছে, কথা আসছে না মুখে। ভাঙা ভাঙা গলায় বলে, ভাই, ভাইয়া, ওই ভাবি, ভাবি। রাফিয়ার এমন অবস্থা দেখে আজহান ভড়কায়, চমকায়, ভয় পায়। ভয়াতুর কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে কুহু? বল রাফিয়া, কি হয়েছে কুহুর? রাফিয়া চুপ করে থাকে। আজহান আর দেরি করে না, তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা করে। রাফিয়ার কল পাওয়ার প্রায় 10 মিনিটের মাথায় আজহান তড়িঘড়ি করে বাসায় আসে। গাড়ি কোন রকমে পার্ক করে অন্দরের দিকে প্রবেশ করে। বাড়িটা দোতলা বিশিষ্ট। প্রবেশ করেই প্রথমে লিভিং রুম, ডান দিকে কিচেন এবং বাম দিকে রাফিয়া আর রেখা বেগমদের ঘর। লিভিং রুমের মাঝে দিয়ে উঠে গেছে সিঁড়ি। উপর তলায় শুধু অরুণিমা আর আজহান থাকে। আজহান দৌড়ে নিজের রুমের সামনে যায়, যেখানে আগে থেকেই রাফিয়া খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। আজহান দরজার সামনে এসে থামে। পরপর করা নাড়ে দরজাতে, কোন সারা শব্দ নেই। আজহান পকেটে হাত দিয়ে দেখে চাবিটাও নেই। অরুণিমাকে ডাক্তারের কাছ থেকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে অরুণিমার রিপোর্ট দেখতে হাসপাতালেই ছিল। তাড়াহুড়োতে এক্সট্রা চাবি নিতে ভুলে গিয়েছিল আজহান। উপায় না পেয়ে এক পা লাথি মারে দরজাতে, কিন্তু গায়ের জোর কাজে দেয় না। আরও একটা লাথি দিবে ঠিক তখনই অরুণিমা দরজা খুলে দেয়। আজহান তাল সামলাতে না পেরে মেঝেতে হুড়মুড়িয়ে পড়ে যায়। এহেন কাণ্ডে অরুণিমা আর রাফিয়া বিস্মিত হলেও পরপর রাফিয়া হাত দিয়ে মুখ চেপে সজোরে হেসে ওঠে। আজহান নিজেও বোকা বনে যায়। অরুণিমা দরজা খুলে সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসে। আজহান উঠে রাফিয়ার হাত থেকে খাবারের প্লেট নিয়ে বলে, তুই যা, আমি খাইয়ে দিব। রাফিয়াও ভদ্র মেয়ের মতো ভাইকে খাবারের প্লেট ধরিয়ে দিয়ে চলে যায়। আজহান রুম লক করে অরুণিমার পাশে গিয়ে বসে। হাতে থাকা খাবারের পাঁসরটি টেবিলে রেখে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে থাকে। প্রায় মিনিট 5 কাটে দুইজনার নির্বতাতে। হুট করে আজহান বলে, সরি। বাংলায় 2 অক্ষরের এই সামান্য সরি অরুণিমার কাছে বিশাল বড় কিছু মনে হলো। বিস্মিত হলো খুব। আজহানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কেন সরি কেন? আজহান খুবই করুণ কণ্ঠে বলে, আমার জন্যেই তো এসব হলো। আমি যদি এতটা উন্মাদনা না দেখাতাম তাহলে আজ আমাদের বাচ্চা তোমার গর্ভে থাকত। আজহানের স্বর অরুণিমার কাছে করুণ শোনালো। অরুণিমা খুবই সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ও যদি কখনো জানে এই বাচ্চা আমি নিজেই রেছি তাহলে কি আমারে ক্ষমা করবে? এটা শোনার পরেই বা আমার কি করবে? তখনও কি আমি ওনার বউ থাকব? নাকি মাহিকে বিয়ে করে নিয়ে আসবে? মাহির কথা মনে পড়তেই অরুণিমা প্রশ্ন করতে চায়, কিন্তু তার আগেই আজহান প্রশ্ন করে, বিড়বিড় করে কি বলছো? কই কিছু না তো। আচ্ছা একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। মাহিকে ডিভোর্স কেন দিলেন? আহজান অবাক হয়ে অরুণিমার পানে তাকায়। অরুণিমা 2 হাত খাটের উপর ভর দিয়ে আজহানের দিকেই তাকিয়ে। 2 স্বামী স্ত্রীর দৃষ্টির মিলন হতেই আজহান চোখ নামিয়ে নেয় কোন নের অপরাধীর ন্যায়। অরুণিমা সেটা খেয়াল করে, কিন্তু সে সবে পাত্তা না দিয়ে আবার প্রশ্ন করে, কি হলো বলুন? ডিভোর্স কেন দিলেন? আজহান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ওনারে ভালোবাসতাম না, আর এটাই শুধু কারণ নয়। আমি অন্য একজনকে লাভ করতাম, তাই ওনারে ডিভোর্স দিতে হয়েছে। অরুণিমা চুপ থাকে, কোন প্রশ্ন করে না ফের। আজহান কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা হয়েছে, এবার খাবারটা খেয়ে নিতে হবে। এদিকে ঘুরো, খাইয়ে দিই। আজহান অরুণিমার কাঁধে হাত দিয়ে তার দিকে মুখ করে ঘুরাতে চাইলে অরুণিমা এক ঝটকায় আজহানের হাত সরিয়ে দেয়। অরুণিমার এমন ব্যবহারে আজহান মোটেই অবাক হয় না, একটু রাগও করে না। বরং শান্ত স্বরে বলে, রাগছ কেন? কি হয়েছে? কাকে ভালোবাসতেন? আজহানের মুখটা চুপসে যায়। যেমন ভাবে চুপসে যায় বেলুন, ঠিক সেভাবেই। আজহানকে চুপ থাকতে দেখে অরুণিমা আবার বলে, কি হলো বলুন? আর যদি ভালো নাই বাসতেন তাহলে বিয়ে কেন করেছিলেন? আজহান অরুণিমার আগর টপিক থেকে সরে আসার ভালো একটা সুযোগ পায়। লাস্টের প্রশ্নের উত্তর দিয়ে বলে, তখন আমি নতুন নতুন আর্মিতে জয়েন করেছি। যদি বিয়ে না করতাম তাহলে ক্যারিয়ার শেষ হয়ে যেত। এখন কি সেই চাকুরি আছে? কে জানতো ডিভোর্সের পর রিভেঞ্জ নিবে? আর আমার চাকুরিটাও নিয়ে নিবে। কখনোই ভাবিনি ডিভোর্সের পরেও এমন কিছু হবে। ও আচ্ছা, তা আপনার মায়ের মৃত্যুর কারণ কি? মাহিয়া চলে যাওয়ার পরে যখন আমার এত বছরের শখের চাকুরি চলে যায়, যখন সকলের সামনে আমার নাম খারাপ হয়, তখন আমি বাসায় এসে অনেক রাগারাগি করে বাহিরে চলে গেছিলাম।
মা গিয়েছিল আমার পিছু পিছু, তখন রাস্তার মাঝে একটা গাড়ি এসে মাকে নিয়ে যায়। তখনও অরুণিমা নিশ্চুপ, মুখে কোন রা নেই। কোন অভিমত না দেখালেও হুট করেই প্রশ্ন করে বসে আবারও, আপনার মাই কেন আপনার পিছু গিয়েছিল? আপনার বাবা কোথায় ছিল? আজহান দীর্ঘশ্বাস ফেলে বলে, তখন বাবা রাফিয়ার মায়ের সাথে মজেছিল। বিয়ে করেছে অনেক আগে, কিন্তু মায়ের মৃত্যুর পরে ওনারে বাড়িতে নিয়ে এসেছে। এইসব কত সালের কথা? 20 সাল। আমার সব কেড়ে নিয়েছে। অরুণিমা আর কিছু বলে না। আজহান অরুণিমার কোলে হাত রেখে বলে, এখানে শুভ একটু? ভালো লাগছে না কিছুই। অরুণিমা আজহানকে নিজের কোলে শুতে দেয়। আজহান শোয়া মাত্রই তার চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। অরুণিমা আজহানের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মাহিকে ডিভোর্স দিয়েছেন কারণ আমারে ভালোবাসতেন, তাই না? আজহান চট করে মাথা তুলে অরুণিমার দিকে তাকায়। এমন কথা হয়তো আজহান কশ্চিন কালেও আশা করেনি। আহানকে উঠতে দেখে অরুণিমা হাত দিয়ে তাকে শুয়ে দিতে দিতে বলে, এত অবাক হতে হবে না। সব কিছুই বলবো, কিন্তু আমার কিছু সময় লাগবে। এখন কিছু বলতে পারবো না। নিস্তব্ধ জঙ্গল, যেখানে পাখির ডাক ছাড়া কিছুই শোনা যাওয়ার কথা না, সেখানে এখন শোনা যাচ্ছে এক নীরব পায়ে হেঁটে আসার শব্দ। শুকনো পাতার সাথে লেগে খসখস শব্দের সৃষ্টি করছে। সাথে টপটপ করে পানীয় কিছু পড়ার শব্দ। আস্তে আস্তে শব্দ কিছুটা গাঢ় হলো। পায়ের শব্দের সাথে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দও পাওয়া যাচ্ছে এখন। নিরিবিলি এই শব্দে গাছের ডালে বসে থাকা পাখিরা ভয়ে উড়ে চলে যাচ্ছে। একটা মুখোশধারী মানুষ একটা নারীর মৃতদেহ টেনে হেসরে নিয়ে যাচ্ছে। এক হাতে মৃত দেহ আর অন্য হাতে বিশাল ধারালো তরবারি, যেটা দিয়ে টপটপ করে রক্ত পড়ছে। মানুষটার পরনে কালো পোশাক, মুখটাও কালো এক মাস্ক দিয়ে ঢাকা। কেউ দেখে চিনার উপায় নেই এটা ছেলে নাকি মেয়ে। নীলা শটাকে টেনে গহীন জঙ্গলের মধ্যে এক ছোট্ট কুটি বাড়িতে প্রবেশ করে। বাড়িটির চারিপাশে মাটির দেয়াল, তার মাঝে মাটির ছোট্ট একটা ঘর। এ যেন গভীর পরিকল্পনা করে তৈরি করা বাড়ি। বাড়িতে প্রবেশ করতেই কেমন এক গন্ধে মানুষটার গা গুলিয়ে আসে। কোমর থেকে একটা পারফিউমের ছোট্ট শিশি বের করে তা শরীরে মাখিয়ে নেই। হওয়ালা শটা নিয়ে ছোট্ট ঘরটাতে প্রবেশ করে, যেখানে শত শত ভাঙ্গা কঙ্কাল। নীলা শটাকে সেই সব কঙ্কালের মাঝে রেখে দেয়। শটা দেখতে কি ভয়ঙ্কর। চোখ নেই, বুকের কাছে টা কতটা জায়গা, দাঁতগুলোও নেই, হাতের নখ নেই। দেখে মনে হচ্ছে কেউ একজন নিজের ক্ষোভ মিটিয়েছে তার উপরে। রেখে মানুষটার সামনে মাটির দেয়ালে শত শত মানুষের ছবি। কারোটাতে রেড পেন দিয়ে ক্রস আঁকা আর কারোটা এমনই রাখা। তার মধ্যে বর্তমান এই নারী যারে হত্যা করেছে তার ছবিতে মানুষটা লাল কালির কলম দিয়ে ক্রস আঁকে। অরুণিমাকে খাবার খাইয়ে দিয়ে আজহান নিচে এসেছে খাবার খেতে। তার মনটা ভীষণ খারাপ। যতটা খুশব হয়েছিল বাবা হবে শুনে, ঠিক ততটাই বিষণ্ণ আজ মনটা। তার মধ্যে রেখা বেগম এসে আজহানের সামনাসামনি চেয়ারে বসে। আজহান চোখ তুলে একবার তাকায়, কিন্তু কিছু বলে না। আজহানকে মনোযোগ দিয়ে খেতে দেখে রেখা বেগম বলেন, অরুণিমার তো বাচ্চা হয়ে গেলে কি করবে ভেবেছ? আজহান কিছুটা অবাক হয়। বাচ্চা হয়েছে, আল্লাহ দিলে আবার হবে। এতে ভাবা ভাবির কি আছে? মনে মনে ভাবে, এই মহিলা ইদানিং আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলে কেন? রেখা বেগম আজহানকে নিজের দিকে তাকিয়ে ভাবনায় মজে থাকতে দেখে একটু নড়ে চড়ে বসে গলা পরিষ্কার করে বলে, আমি আরুকে কত করে বলি, এত দৌড়া দৌড়ি করো না, সমস্যা হবে, কিন্তু সে তো শুনেই না। এই যে দেখো কি হলো এখন। আজহান অবাক হয়ে বলে, কাজ করে? তেমন কাজ তো নয়, তবে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এমন করে সব সময়। ওহ! আজহানের এত সরল উত্তরে রেখা বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মায়া এসে আজহানকে খাবার তুলে দেয়। আজহান চোখ তুলে তাকায়, মায়াকে দেখে বলে, দিও না, খাওয়া শেষ। পরপর প্লেটেই হাত ধুয়ে উঠে রুমের দিকে চলে যায়। মায়া রেখা বেগমের পাশে বসে বলে, মা, আমার রুমে এই ঔষধটা পেয়েছি। মায়া অরুণিমার রাখা সেই ঔষধটা দেখায়। রেখা বেগম ঔষধের পাতা হাতে নিয়ে দেখে বলে, এটার 2টা বড়ি নেই, তার মানে কেউ খেয়েছে। অরুণিমা? মা মেয়ে দুজনই একে ওপরের দিকে বিস্মিত নয়নে তাকায়। রেখা বেগম অবাক হয়ে মেয়েকে জিজ্ঞাসা করে, তুই খাবারে মিশিয়েছিস? আমি মেশাতে পারলে ভালোই হতো, কিন্তু মেশানোর আগে লি নিজেই খেয়ে নিয়েছে। এই মেয়েটা চাচ্ছেটা কি? কি করতে চাচ্ছে? আর এটা তোমার রুমেই কেন রাখলো? জানি না মা, ওই সব জানে। চারিদিকে সবে মাত্র ভোরের আজান দিচ্ছে। শীতের ভোর মানেই লোমহর্ষকর অনুভূতি। আজানের ধ্বনি ভাসছে সকলের কানে। কুয়াশায় ভিজে যাচ্ছে সব শুকনো কাপড়।
এই এত কাক ডাকা ভোরে ওয়াশরুম থেকে গোসল করে বের হয় অরুণিমা। বেকনিতে টাওয়াল রেখে আসতেই দেখে আজহান উঠে হাতের উপর ভর করে শুয়ে আছে। অরুণিমাকে এত ভোরে গোসল করতে দেখে বলে, এত সকালে গোসল কেন করছো? অরুণিমা ড্রয়ার থেকে চিরুনি বের করে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে, সকাল সকাল গোসল করে অভ্যাস হয়ে গেছে। তা বুঝলাম, কিন্তু তাই বলে ধরলাম না ছুলাম না তুমি তার আগেই গোসল করে নিবে? চুপ থাকেন অসভ্য। আচ্ছা বেবিকে নিয়ে তুমি আপসেট তাই না? অরুণিমা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, নিজের দোষে নিজের অংশ হারালাম। এতে কারে আর দোষ দিব? তুমি এই 2 দিন ধরে এমন নিজে নিজে কথা বলো কেন? হু কিছু না, ঘুমান মাত্র 5টা বাজে। পুলিশ স্টেশনে এক পুরুষ এসে বসে আছে। কনস্টেবল বারবার লোকটাকে বলছেন, দেহেন কার লগে ভাইয়া গেছে। কিন্তু লোকটা যেতে ইচ্ছুক নয়। দীর্ঘক্ষণ বসে থাকার পরে আসে ইন্সপেক্টর শান্ত আসে। ভেতরে ঢুকতেই লোকটিকে চোখে পড়ে শান্তর। লোকটি শান্তকে দেখে কান্নারত অবস্থায় এগিয়ে এসে বলে, স্যার স্যার আমার মাইয়াডারে খুইজা দেন স্যার। আমার একটা মাত্র মাইয়া স্যার, পিচ খুইজা দেন। শান্ত অবাক হয়ে কনস্টেবলের দিকে তাকায়। কনস্টেবল ইকবাল মাথা নেড়ে কিছু একটা বোঝায়। শান্তর যা বোঝার বুঝা হয়ে গেছে তাও সে লোকটাকে জিজ্ঞাসা করে, নাম কি আপনার মেয়ের? শাহানা। হবাই ক্লাস 8-এ পড়ে। কিডাই জানি আমার মাইয়াডারে ধইরা লইয়া গেছে। শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা আমি দেখছি। লোকটা কৃতজ্ঞতা প্রকাশ করে কানতে কানতে চলে যায়। ইকবাল এসে শান্তকে বলে, স্যার শুধু শুধু কেন আশ্বাস দিলেন? ওনার মেয়ে যে বেঁচে নেই সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পারতেছি। তো কি করব? বলবো আপনার মেয়ের খোঁজ পাবো না? আর তুমি কেমনে বলছো বেঁচে নেই? হতেও তো পারে কারো হাতে পা চার হচ্ছে। কিন্তু স্যার শত শত এমন মিসিং রিপোর্ট, তবে এর কোন শুরু বা শেষ নেই। কোন জায়গা থেকে এসব হচ্ছে, কেন হচ্ছে কিচ্ছু জানি না, কোথা থেকে শুরু করব বা কোথায় শেষ করব তাও জানি না। তাহলে এই কেস আমরা সমাধান করব কি করে? জানি না কি করব, কি থেকে শুরু করব, কোন জায়গা থেকে এসব হচ্ছে কিছুই জানি না। শুধু জানি এই অসহায়, সরল সোজা মানুষদের তাদের পরিবার ফিরিয়ে দিতে হবে। তবে স্যার এসব বা গুম তো আর ভালো মানুষদের হচ্ছে না। যারা চোরাই কারবার করে তাদের সাথেই হয়। হয়তো তাদেরই দলের কোন লোক এসব করে, নিজেদের তথ্য গোপন রাখতে। হতেই পারে, সবই হতে পারে ইকবাল। তবে কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না। শান্ত নিজের ডেস্কে গিয়ে বসে। ইকবাল কিছু ফাইল এনে শান্তকে দেয়। শান্ত ফাইল খুলে দেখে মাত্র 3 বছরে কয়েক শতরও বেশি মানুষ এমন গুম হয়েছে। ফাইলগুলা দেখতে দেখতে শান্ত দীর্ঘশ্বাস ফেলে ইজি চেয়ারে মাথা এলিয়ে দেয়। মায়া হুড়মুড়িয়ে রেখা বেগমের রুমে প্রবেশ করে। তা দেখে রেখা বেগম ভ্রু কুঁচকে তাকায়। মায়ার অস্থিরতা দেখে রেখা বেগম শোয়া থেকে উঠে বসে। মায়া অস্থির হয়ে বলে, মা এই আরও আমাদের থেকে অনকে বড় একটা জিনিস লুকাচ্ছে। রেখা বেগম দ্রুত মেয়ের কাছে এসে বলে, কি হয়েছে রিশোফা, তোমায় এমন দেখাচ্ছে কেন? মা আরু মোটেও এত ছোট না যতটা আমাদের বলেছে। মানে? রেখা বেগমের কপাল কুঁচকে আছে। মানে তার মাথায় হয়তো কিছুই ঢুকাতে পারছে না। মায়া ধরফ্রিয়ে বলে, এই মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছে। আমাদের বলেছে মাত্র কলেজে পড়ছে। কিন্তু সে কলেজ শেষ অনেক আগেই করেছে। আমাদের বোকা বানাচ্ছে সে। মানে, কি বলছো সব? রেখা বেগমের চোখে মুখে বিস্ময়। বোধগম্য হচ্ছে না কিচ্ছু। এসবও সম্ভব? বিস্ময় নিয়েই রেখা বেগম মায়াকে প্রশ্ন করে। কিন্তু ওরে দেখে তো অমন বড় বা ম্যাচিউর মনে হয় না। সেটারই তো সুযোগ নিয়েছে ও। কিছু তো আছে ওর মধ্যে। না হলে এসব কেন করতে যাবে?